হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি SoroBinduর পক্ষ থেকে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 6টি স্টাইল রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং এই 6টি স্টাইল আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে চলুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নেই। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। আমাদের অনেকের মধ্যে এই ধরনের একটা ধারণা রয়েছে যে আমরা যদি কিছু সিচুয়েশনাল কনভারসেশন শিখি, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে আমাদেরকে কিভাবে কথা বলতে হবে। যেমন ধরুন, আপনি দোকানে গেলেন, কিভাবে আপনি কথা বলবেন। আপনি দোকানদারকে এটা বললেন, দোকানদার তখন এটা বলল। আপনি হসপিটালে গেলেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে এটা বলল, আপনি ওইটা বললেন। আমাদের এরকম ধারণা রয়েছে যে এরকম 40, 50 বা 80টা সিচুয়েশনাল কনভারসেশন শিখে আমরা মনে হয় ইংরেজিতে খুব দক্ষ হতে পারবো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয়। কেননা আমরা আমাদের সমগ্র জীবনে কেবলমাত্র 40, 50, 60, 80 এইরকম সিচুয়েশন কিন্তু আমরা ফেস করি না। আমরা আমাদের সমগ্র জীবনে কয়েকশো হাজারও কিন্তু সিচুয়েশন আমরা ফেস করি। সো আপনি কি এই 40, 50টা বা 80টা সিচুয়েশনাল কনভারসেশন শিখে আপনি কি ভালো কিছু করতে পারবেন? ইটস নট পসিবল ব্রো, ইটস ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এটা আমাদের দরকার রয়েছে, কিন্তু আমাদের সেই সাথে আমাদের ভিতরে এইরকম একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, আমাদের সেরকম সক্ষমতা থাকতে হবে যে আমরা যে কোনো সিচুয়েশনে যাতে ইংরেজিতে নতুন বাক্য তৈরি করার মতো ক্ষমতা আমাদের ভিতরে থাকে। নতুবা আপনি ধরুন আপনি একটা সিচুয়েশনে গেলেন, সেখানে কি আপনি কিছু নির্দিষ্ট বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনি একটা সিচুয়েশনে গেলেও কিন্তু আপনি অনেক ধরনের কথাবার্তা বলতে পারেন। সো আলটিমেটলি আমরা এটা কিন্তু বুঝতেই পারছি যে সিচুয়েশনাল কনভারসেশন ইটস ইম্পর্ট্যান্ট, বাট ইটস নট কোয়াইট এনাফ ফর লার্নিং ইংলিশ। আর এই কারণে আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমরা সিচুয়েশনাল কনভারসেশনগুলো আপনাদেরকে তো শেখাবই, কিন্তু সেই সাথে আমরা আপনাদেরকে এমন কিছু স্টাইল এবং এমন কিছু টাইপস এবং টিপস শেখাবো, যেগুলো শেখার ফলে আপনি 40, 50, 60, 80 এরকম সিচুয়েশন না, আপনি যত সিচুয়েশনে ফেস করুন না কেন, আপনি নিজের থেকে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং এর ফলে আপনার ইংরেজি বলাটা সাবলীল এবং স্বতঃস্ফূর্ত হবে। তো আমাদের আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এরকম 6টি স্টাইল নিয়ে আলোচনা করতে যাব। যেহেতু এই 6টি স্টাইল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কারণে এই 6টি স্টাইলকে আমরা একদম ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি চা পান করছি, আই অ্যাম টেকিং টি। কখন চা পান করছি? এই যে এখন। কোনো কাজ যদি এখন হচ্ছে বা আমরা এখন করছি, কিংবা কোনো ঘটনা এখন ঘটছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 1। যেমন আমি বললাম যে আমি চা খাচ্ছি। কখন চা খাচ্ছি? আমি যে এখন চা খাচ্ছি। যেমন ধরুন আমি এখন কথা বলছি আর আপনি আমার কথা শুনছেন। আই এম টকিং, ইউ আর হিয়ারিং মি। আমি কথা বলছি, আই এম টকিং, আপনি আমার কথা শুনছেন, ইউ আর হিয়ারিং মি। তাহলে এই সমস্ত বিষয়গুলো কখন ঘটছে? এগুলো এখন ঘটছে। সো আমরা যেই বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনো কাজ বা কোনো ঘটনা যেটা এই মুহূর্তে ঘটছে, এখন ঘটছে, সেটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 1। যেমন ধরুন আমরা এরকম অনেকগুলো বাংলা বাক্যের দিকে এখন লক্ষ্য করি। আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি বলছি, আমি চলছি, আমি নাচছি, আমি কথা বলছি, আমি গান শুনছি। এই সবগুলো কখন হচ্ছে? না এখন হচ্ছে। আমি এখন গান শুনছি, আমি এখন খাচ্ছি, আমি এখন কথা বলছি। সো এই ধরনের কিছু যদি হয়, সেটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 1। আমাদের সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম যে সাবজেক্ট হিসেবে আমরা আই, উই, ইউ, হি, শি, ইট, দে এই সমস্ত প্রোনাউনগুলোকে ব্যবহার করে থাকি। এবং এই সমস্ত প্রোনাউনগুলো আমরা কিন্তু তখন বলেছিলাম খুব দ্রুত প্র্যাকটিস করার জন্য। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, ইটিয়া, দে, তারা। কেন আমরা সেটা বলেছিলাম? কারণ এগুলো আমাদের আজকের ক্লাস এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু কাজে দেবে। এইবার আসুন স্টাইল 1 এর ক্ষেত্রে
এই সমস্ত প্রোনাউনগুলো দিয়ে আমরা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করি। প্রথমে আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। তাহলে আমরা কথা বলছি, উই আর স্পিকিং। তুমি বা তোমরা কথা বলছো, ইউ আর স্পিকিং। সে কথা বলছে, হি ইজ স্পিকিং অথবা শি ইজ স্পিকিং। এটা কথা বলছে, ইট ইজ স্পিকিং। তারা কথা বলছে, দে আর স্পিকিং। এইবার আসুন আমরা এখন প্রত্যেকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি। এখানে প্রত্যেকটা বাক্যতে 3টা ওয়ার্ড রয়েছে। প্রথম যে ওয়ার্ড সেটা কিন্তু সাবজেক্ট, আমরা সেটা সবাই কিন্তু জানি, এবং দ্বিতীয় এবং তৃতীয় যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে আমাদের ভার্ব। দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি কি বসিয়েছি লক্ষ্য করুন তো, এম, ইজ এবং আর। এছাড়া তৃতীয় যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ভার্ব, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এইবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এখানে স্টাইল 1 দিয়ে বাক্য তৈরি করার যে স্ট্রাকচার বা ফর্মুলা সেটি কিন্তু আমরা বুঝতেই পারছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এই 3টা অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্বকে ব্যবহার করতে হবে, এবং এর পরবর্তীতে আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, যেটা আমরা অনায়াসে কিন্তু প্রত্যেকটা বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এখানে কোন সাবজেক্টের সাথে বা কোন পার্সনের সাথে আমরা কোন অক্সিলারি বসাবো? আমি কি এম বসাবো, না ইজ বসাবো, না আর বসাবো? যদি আমরা এইভাবে চিন্তা করি, চিন্তা করতে করতেই কিন্তু আমাদের সময় চলে যাবে। সো আমরা কিন্তু ফ্লুয়েন্টলি আর কথা বলতে পারবো না। সো এই কারণে আমরা যেটা করেছিলাম, আমরা আমাদের 4র্থ ক্লাসে এই বিষয়টা যাতে একদম কণ্ঠস্থ হয়ে যায়, আমাদের একদম ঝালানো হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা একটা টেবল আমরা কিন্তু শিখেছিলাম, এবং আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে এই চার্টটাকে বা টেবলটাকে আমরা যাতে খুব ভালোভাবে মুখস্থ করি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু পাশেই সেই চার্টটা আবার দিয়ে দিলাম। সো আপনারা কি করতে হবে সেটা তো বুঝতেই পারছেন। আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, আই ডিড, আই হ্যাজ, আই উইল। এটাকে আমরা এত বেশি আমরা ফ্লুয়েন্ট করব যে সারা জীবনের জন্য যাতে আমাদের আর কখনোই ভুল না হয়। আমরা যাতে কখনো না বলি আই আর, অথবা আমরা যাতে কখনো না বলি ইউ ইজ। কেননা আমরা এত বেশি এটাতে দক্ষ হয়ে যাব যে আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্বকে বসাতে হবে সেটা আমরা ধরতে পারি। তো আমরা ক্লাস করতে করতে অনেক বিরক্ত হয়ে গেছি না? তাহলে চলুন আমরা একটু আমাদের মামু কি করছে একটু দেখে আসি। সো লেটস হ্যাভ সাম ফান উইথ মামু। ভাইনা ভাইনা, আরে ও ভাইনা, কি নগেলা মামু, কি সমস্যা? না মানে কইয়ের এত মনোযোগ দিতে কি আরো? আরে হঠাৎ করে মাথার মধ্যে নোয়াখালী ভূত চাপলো, কাহিনী কি মামু? আগে তোরে আই জিয়ান কইছি হিয়ানের উত্তর দে। ও আচ্ছা, একটা সুন্দর করে একটা লম্বা আঁকার চেষ্টা করতেছে, বুঝছেন? ও হাসানি, বই বই খালি সুন্দরী আর লম্বা মাইয়া গুনার ছবি আঁকলে ওই বুনি ভালো হয়ে যাও মাস্টার। কেন কানার বাইডা মাইয়া গুলো কি দোষ করছে? এগুলো কে বিয়ে করবো? এগুলোর কি বিয়ে হইতো না? তাছাড়া আমিও তো বিয়ে করে হারাইছি। আরে মামা কি বলতেছেন? কেন আই খারাপ কে কইছি? জিয়ান হাসা কথা হিয়ানি তো কইছি। ওহ মাই গড, আরে আমি বলতেছি আমি জ্যামিতি লম্ব আঁকতেছি। আপনি জ্যামিতিতে পড়ে আসছেন না যে ভূমি লম্ব অতিভুজ এই সমস্ত বিষয়, সেই লম্ব আঁকতেছি, লম্ব। ও হেডানি তো তুই আরে আগে কইবি না? হেডে মামা, আপনি তো আমার বলার তো সুযোগ দিলেন না, আপনি তো যেভাবে শুরু করছেন। ও তাইলে তো আই এক গুলি ভুল করে হালাইছি। এক গুড়ি না মামা, আন্নে ব্যাগ গুড়ি ভুল করে নিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে মামো। তো হঠাৎ করে তুমি ইংরেজি শেখানো বাদ দিয়ে অঙ্কের মাস্টারি শুরু করলে নাকি? আরে মামা সেটাই তো মজার বিষয়। যদি এই
অঙ্ক ইংরেজি একটা কম্বিনেশন করে শেখা যায়, তাহলে ব্যাপারটা আরো জোস না? সেটাই তো মামা মজার বিষয়। চলুন তাহলে আমরা এই বিষয়টা একটু আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত সমস্ত কথাবার্তা বলে থাকি সবগুলোই কিন্তু হয় অতীতকালের কথা, নতুবা বর্তমানকালের কথা, অথবা ভবিষ্যৎকালের কথা, তাই নয় কি? তো আমরা যখন এই ধরনের কথাগুলো শুনে থাকি বাংলাতে, যেমন ধরুন আমি সেখানে গিয়েছিলাম, আমি যাচ্ছি সেখানে, আমি সেখানে যাব, এই ধরনের কথাগুলো শুনেই আমরা আমাদের সেন্সকে ব্যবহার করে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কি অতীতকালের কথা নাকি বর্তমানের কথা, নাকি এই কথাটা বা এই কাজটা ভবিষ্যতে ঘটবে। সো এটা আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করে বুঝতে পারলেও আমরা যখন আমাদের কোনো বাংলা বাক্য শুনি তখন কিন্তু আমরা এই লম্ব কথাটাকে মনে রেখে কিন্তু অনায়াসে বিষয়টাকে মনে রাখতে পারি। লম্ব এই শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ল প্লাস ম প্লাস ভ। বাংলায় যখন আমরা কথা বলি তখন বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াতে যদি ল বা ম থাকে তাহলে সেটা হচ্ছে অতীতকালের কথা। কিরকম দেখুন, যেমন যদি আমি বলি আমি গতকাল সেখানে গিয়েছিলাম, এখানে ক্রিয়া কোনটা? গিয়েছিলাম, যেটাকে আমরা ইংরেজিতে ভার্ব বলি, বাংলাতে আমরা ক্রিয়া বলে থাকি। সো এখানে দেখুন আমি গিয়েছিলাম, এই যে গিয়েছিলাম শব্দটা, এটার মধ্যে শেষে কিন্তু লাম আছে। এইভাবে আমরা যে সমস্ত অতীতকালের বাক্যগুলো বলে থাকি এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ক্রিয়ার শেষে থাকে কি না ল অথবা ম। যেমন গিয়েছিলাম, করেছিলাম, নেচেছিলাম, গেয়েছিলাম, বলেছিলাম, করতাম, যেতাম, খেতাম, এগুলোর ক্ষেত্রে দেখুন ম আছে, করতাম, যেতাম, খেতাম। তো এটা হচ্ছে কি, যদিও আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করেও বুঝতে পারি, তথাপি এটা কিন্তু আমাদের জন্য বুঝতে সুবিধা যে একটা বাক্য শুনেই আমরা ধরতে পারছি যে এটা হচ্ছে আমাদের অতীতকালের বাক্য। অয়েল। এবার আসুন, যদি আমাদের ভ থাকে তাহলে কি হবে না, ভ যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎকালের বাক্য। যদি ভ থাকে, যেমন ধরুন করব, যাব, খাবো, বলবো, নাচবো, আমি আগামীকাল সেখানে যাব, আমি খেলতে যাব, আমি গানটি গাইবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ার শেষে কিন্তু ভ রয়েছে। সো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যদি ল বা ম থাকে তাহলে সেটা হচ্ছে কি না অতীতকালের বাক্য, আর যদি ভ থাকে তাহলে সেটা হচ্ছে ভবিষ্যৎকালের বাক্য। আচ্ছা, তাহলে বর্তমানের কোনগুলো? যদি ল ম বা ভ না থাকে তাহলে সেগুলো হচ্ছে আমাদের বর্তমান কালের বাক্য। যদিও আমাদের এই যে বিষয়টা আমরা বললাম, লম্বের যে ধারণাটা, এটা কিন্তু একটা গ্রস আইডিয়া, এটা কিন্তু আমাদের আলটিমেট আইডিয়া না। কেননা আমরা কিন্তু এই কথাটার ব্যতিক্রম অনেক কিন্তু বাক্যের মধ্যে পাবো। এখন ধরুন আমরা নতুন একটা ভার্ব নিলাম, সেটা হচ্ছে সিং, মানে গান গাওয়া। তাহলে আমি গান গাচ্ছি মানে আই এম সিঙ্গিং, আমরা গান গাচ্ছি উই আর সিঙ্গিং, তুমি বা তোমরা গান গাচ্ছ ইউ আর সিঙ্গিং, সে গান গাচ্ছে হি অথবা শি ইজ সিঙ্গিং, এটা গান গাচ্ছে ইট ইজ সিঙ্গিং, তারা গান গাচ্ছে দে আর সিঙ্গিং। এইবার কিন্তু আপনাদের পালা। আমি এখন দুইটা ভার্ব নেব এবং এই দুইটা ভার্ব নিয়ে আমি বিভিন্ন ভার্সন দিয়ে বাংলায় আমি বিভিন্ন বাক্য বলবো, আর আপনারা যেটা করতে হবে সেই বাক্যগুলোর ইংরেজি কি হবে সেটা বলতে হবে। অবশ্যই আমরা স্টাইল 1 দিয়ে সেটা করব। তাহলে আপনারা কি রেডি আছেন তো? না? রিড মানে হচ্ছে পড়া, আমি পড়ছি, আমরা পড়ছি, তুমি বা তোমরা পড়ছো, সে পড়ছে, সে পড়ছে, ইহা পড়ছে, তারা পড়ছে। এবার আসুন লিখা, রাইট, আমি লিখছি, আমরা লিখছি, তুমি বা তোমরা লিখছো, সে লিখছে, সে লিখছে, ইহা লিখছে, তারা লিখছে।
কি খবর? আপনারা সবাই সঠিক উত্তরগুলো দিতে পেরেছেন তো? যদি না পারেন টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করেন, দেখবেন যে আপনি অনায়াসেই কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন। এইবার আসুন আমরা যেই কাজটা করব, আমি এখানে আপনাদের জন্য স্ক্রিনে এরকম 5টা আরও ভার্ব দিয়ে দিলাম। সো আপনারা যেই কাজটা করবেন, আপনারা অবশ্যই কিন্তু বাসায় এই 5টা ভার্ব দিয়ে আপনি আই, উই, ইউ, হি, শি, ইট, দে এই যে পার্সনগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করে নতুন নতুন বাক্য তৈরি করবেন। মনে রাখবেন, আপনি যদি 1-2টা বাক্য তৈরি করেন তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক বাক্য তৈরি করতে হবে, কয়েকশো হাজারো সেন্টেন্স তৈরি করতে হবে, সেগুলোকে বারবার মুখে বলতে হবে, অন্য বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন এক সময় আপনার ভিতরে কিন্তু স্বতঃস্ফূর্ততা চলে আসবে এবং আপনি যে কোনো সিচুয়েশনে কিন্তু ঠাস করে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আমরা সবাই কিন্তু বুঝতেই পেরেছি যে আমাদের কোনো ঘটনা যদি এখন ঘটছে বা কোনো কাজ যদি আমরা এখনই করছি, সেই ক্ষেত্রে সেটা হবে স্টাইল নাম্বার 1। এবার আসুন এই স্টাইল নাম্বার 1-এর মধ্যে আরেকটা বিষয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কোনো কাজ বা ঘটনা যদি অনেক দিন ধরে চলছে বা অনেক মাস ধরে, অনেক সময় ধরে, কয়েক ঘন্টা ধরে বা কয়েক বছর ধরে চলমান আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমাদের স্টাইল 1-এর মধ্যে ধরতে হবে। এটা কিরকম? আসুন আমরা কয়েকটা উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার ইংরেজি কি? দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখন এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যটাও কিন্তু স্টাইল 1-এর মধ্যে পড়ে। দেখুন, বাংলাদেশের যে জনসংখ্যা সেটি কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে এরকম না, এটি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আসুন আমরা আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করি। যেমন ধরুন, বৈশ্বিক উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটার ইংরেজি কি? না, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি। তাহলে লক্ষ্য করুন, এইখানেও কিন্তু এই যে সেন্টেন্সটা সেটা কিন্তু আমাদের স্টাইল 1-কে ফলো করছে। আচ্ছা, বৈশ্বিক যে উষ্ণতা সেটি কি এখন বৃদ্ধি পাচ্ছে? না, এটা কিন্তু অনেক দিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। সো আমরা যেটা বুঝতে পারলাম যে স্টাইল 1-এর ক্ষেত্রে আমরা 2টা বিষয় মনে রাখবো। নাম্বার 1 হচ্ছে কোনো কাজ বা কোনো ঘটনা যদি এখন ঘটছে। নাম্বার 2 হচ্ছে কোনো কাজ বা কোনো ঘটনা যদি অনেক দিন ধরে চলমান আছে। সেটা হতে পারে কয়েক ঘন্টা ধরে চলমান, হতে পারে 1 মাস, 2 মাস, কয়েক মাস ধরে, কয়েক দিন ধরে, কয়েক বছর ধরে বা কয়েক যুগ ধরেও কিন্তু সেটি চলতে পারে। সো আমরা আশা করি সবাই কিন্তু বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের 6টি গুরুত্বপূর্ণ স্টাইলের মধ্যে প্রথম যে স্টাইল সেটি কিন্তু আমরা কমপ্লিট করেছি। সো আমরা আমাদের নেক্সট যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের বাকি যে স্টাইলগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো সেগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন, ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ, ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতেছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।